afternoon. Yes, please come in. Good afternoon, ma'am. Good afternoon. Good afternoon. Please Yes. take a seat. Thank you. What is your name? So my name is Chandan Banerjee. Chandan Banerjee. Chandan Banerjee. চন্দন, তুমি কোথা থেকে? বরানগর। বরানগর থেকে। আচ্ছা, বরানগর, বাহ। বরানগরে একটা রামকৃষ্ণ মিশনের খুব বড় ইভেন্ট হয়েছিল, কি সেটা? ম্যাম, আপনি কি রিসেন্ট ইভেন্টের কথা বলছেন নাকি প্রাচীন? একদম হিস্ট্রি। ম্যাম, বড়নগর মঠ প্রতিষ্ঠা হয়েছিল প্রথম রামকৃষ্ণ মিশনের যে লাইনের মঠ, প্রথম বড়নগর মঠ বড়নগরে কে সৃষ্টি করলেন? স্বামীজি করেছিলেন, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ করেছিলেন। আচ্ছা, তাই স্বামী বিবেকানন্দের যেই বরানগর মঠ, সেই বরানগর মঠের, তুমি তো বরানগরে থাকো, তো সেখানে কিছু কি তোমার মনে হয়েছে যে তোমাকে কোনোভাবে এই বরানগর মঠ ইনফ্লুয়েন্স করেছে? আমাকে ছোট থেকে রামকৃষ্ণ মিশন ইনফ্লুয়েন্স করেছে, কারণ আমি ছোট থেকে রামকৃষ্ণ মিশনেই পড়েছি। আচ্ছা। এবং বড়নগর মঠে যখনই আমি গিয়েছি, আমি আগে পড়তাম সারগাছি রামকৃষ্ণ মিশনে। আচ্ছা, এবার আমি শুনেছিলাম যে মিশনের প্রথম মঠ আমাদের বড়নগরে রয়েছে। এবার আমার ইচ্ছা ছিল যে আমি যাব। আসার পর আমি যাই প্রথমে, এবং আমার গিয়েই যেটা প্রথম মনে হয় যে স্বামীজির যে উদ্যোগ, যে তখন একটা পরিত্যক্ত বাড়ি, কেউ রয়েছে না, স্বামীজি এবং তার গুরু ভাইরা ওখানে রয়েছেন। এখনো গেলে সেই যে ফিলটা, যে তিনি কতটা কষ্ট করে সেই সময় কতটা কৃচ্ছ সাধন তিনি করেছেন এই বড় একটা উদ্যোগকে প্রতিষ্ঠা করার জন্য, এখনো সেটা আমার ফিল হয়। আমি যখন প্রথমবার গিয়েছিলাম, আমার এখনো মনে আছে, আমি বড়নগর আসার পর আমি জিনিসপত্রগুলো রেখেছি, জিনিস আনপ্যাকও করিনি, জাস্ট পরের দিনই আমি গিয়েছিলাম। আমার এখন এক্সপিরিয়েন্সটা এখন আমার জায়গাটা দিচ্ছে। খুব ভালো। তোমার বাংলায় এমএ, তুমি তোমার ইয়েও ছিল, অপশনালও ছিল বেঙ্গলি, তাই তো? আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি কিভাবে বলো যদি? ম্যাম, বাংলা ভাষার উৎপত্তির জন্য আমাদের ফিরে যেতে হবে চর্যাপদের সময়কালে। মূলত এর উৎপত্তির কারণ এবং বিকাশ দুটোই ঘটেছিল সিদ্ধাচার্যদের হাত ধরে। তারা চেয়েছিলেন যে তাদের যে উচ্চ সাধনা, সেটা যাতে লুকিয়ে থাকে, সেটা যাতে বাইরে না আসে এবং আগ্রাসন থেকে যাতে মুক্ত থাকে, তার জন্য তারা একটা সান্ধ্য ভাষা ব্যবহার করতে শুরু করেন, যার উল্লেখ তার আগেও ছিল। প্রাকৃত পৈঙ্গল, কবীন্দ্র সমচ্চয়, এখানেও দু একটা ইতিউতি কবিতা ছিল, কিন্তু মূল যে সাহিত্য চর্যাপদ, তার হাত ধরেই বাংলা ভাষার সূচনা। এবং বাংলা ভাষার সূচনা কি সেখান থেকে? বাংলা ভাষা সাহিত্যের সূচনা। হ্যাঁ, তাহলে বাংলা ভাষা আর বাংলা ভাষা সাহিত্যের মধ্যে তো একটা তফাৎ আছে। হ্যাঁ ম্যাম। তাহলে আমি জিজ্ঞেস করেছি বাংলা ভাষার সূচনা কিভাবে? বাংলা ভাষার সূচনা তারও আগে, যখন থেকে মানুষ নিজেদের কথাবার্তার মধ্যে বাংলা ভাষার ব্যবহার করছিলেন, প্রাকৃত অপভ্রংশ হয়ে, যখন সেটা বাংলার মানে মানুষের মধ্যে আরো তাহলে রেখে বাংলা দিচ্ছে। ভাষা প্রথমে শুরু হয়েছিল কথ্য ভাষা দিয়ে, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাকে মানে লিখিত ভাষায় রূপান্তর কিভাবে হলো? ম্যাম, আমরা যে বাংলাটা বর্তমানে ব্যবহার করি, সেটার লিখিত রূপান্তরে সব থেকে বড় অবদান বিদ্যাসাগর মহাশয়। উনি আমাদের বর্তমান যে বাংলা ভাষা সাহিত্যিক রূপ বা চলিত রূপ দুটোকেই যদি আমি ধরি, তাহলে দাড়ি কমা সহযোগে কিভাবে আমরা ভাষাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি যাতে সকলের কাছে বোধগম্য হয় ব্যাপারটা, তো তিনি ব্যাপারটাকে সবার আগে। আচ্ছা, প্রথম উপন্যাস বাংলা ভাষায় কে লিখেছিলেন? ম্যাম, প্রথম উপন্যাস আমরা আলালের বলে দুলালকে ধরতে পারি, কালীচাঁদ ঠাকুর। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের আগে? বঙ্কিমচন্দ্রের আগে সেটা। আচ্ছা, আর বিদ্যাসাগরের? বিদ্যাসাগরের প্রথম উপন্যাস এই মুহূর্তে মনে পড়ছে না। বিদ্যাসাগর তো একটা সীতাবলী উপন্যাস লিখেছিলেন। লিখেছে। তাহলে আচ্ছা, তুমি তোমার হবি কি লিখেছো? হবি দিয়েছো তুমি রাইটিং পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। আচ্ছা, তুমি খুব ছোট গল্প লিখতে ভালোবাসো, ছোট গল্প পড়তেও ভালোবাসো। আচ্ছা, উপন্যাস আর ছোট গল্পের মধ্যে বেসিক ডিফারেন্স কি? ম্যাম, উপন্যাস একটা বড় বৃহত্তর জীবনকে ধরে, সের মধ্যে অনেক ঘটনা থাকতে পারে, জায়গা থাকতে পারে, পরিসর থাকতে পারে। ছোট গল্প অনেকটা কেন্দ্রিক, একটা ঘটনা কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক আমি বলবো না, ঘটনার একটা জিস্ট, তার চারপাশেই ছোট গল্পটার ঘোরা থাকে, এবং সেই ঘটনার মধ্যে কি হচ্ছে সেটাই তার মূল উপজীব্য। তার ঘটনার আগে পরে কি হচ্ছে তার ক্ষেত্রে যায়। শুধু উপন্যাস কি শুধু আগে পরেটাকেই ধরে, আর কি আর কোনো বৃহত্তর চিত্রকে কি ধরে? হ্যাঁ, উপন্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, অনেক উপন্যাসের ক্ষেত্রে তারা যদি কোনো নির্দিষ্ট মতবাদ
তার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেক্ষেত্রেও তিনি করতে পারেন। ঐতিহাসিক কোনো ক্ষেত্র যেরকম বঙ্কিমচন্দ্র তার রাজসিংহে করেছেন, সেরকমও যদি চান তাহলে করতে পারেন। তাহলে তুমি যদি এভাবে বলো যে সমাজ, সংস্কৃতি, রাজনীতি সবটাই তো সেই সময়কার হয় তো, তাই তো? অবশ্যই হয়, হয় না, হয় না? যে সময় লেখক লিখছেন, তিনি তার সমাজ সংস্কৃতি সবটাকে ধরার চেষ্টা করেন তার লেখার মধ্যে। উপন্যাসের মধ্যে, কিন্তু ছোট গল্পেও কি তার প্রতিফলন ঘটে না? ছোট গল্পে আরো বেশি করে ঘটে, আরো ইন্ট্রিকেট উপায়, আরো ইন্টিমেট ভাবে ঘটে, যেখানে শুধু সমাজ সংস্কৃতিতে সেটা আটকে থাকছে না, সেখানে তার মনস্তত্ত্ব, তার নিজস্ব একদম ব্যক্তিগত যে চিন্তা ভাবনা, সেটাও অনেক ক্ষেত্রে চলে আসে। আচ্ছা, এইবার তোমায় জিজ্ঞেস করি যে সেটা হচ্ছে তুমি ক্রেডিট অফিসার হিসেবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আছো। না, এখন আমি মানে অ্যাপয়েন্টমেন্ট পাইনি, আমার এখন ট্রেনিং চলছে। ও ট্রেনিং চলছে। সেটা তফাৎ কি? ট্রেনিং মানে ট্রেনিং শেষ হলেই ডিম টু বি অ্যাপয়েন্টেড, তাই তো? স্যার এটা মানে নতুন পোস্ট, মানে প্রসেসটাই নতুন এসেছে আইবিপিএস এর তরফ থেকে, যে আমাদের এখন যে ট্রেনিংটা পরীক্ষা দিয়ে হয়েছে তো এটা? হ্যাঁ, আইবিপিএস দিয়ে। হ্যাঁ, এবার ট্রেনিংটার মধ্যে 3টে ট্রাইমেস্টার আছে, তার 3টে পরীক্ষা হবে, পিজিডিবিএ। ওইটা পাস করতে হবে। ওইটা পাস করলে তখন অ্যাপয়েন্ট। তখন সেটা ডাব্লিউবিসিএস এও মানে তুমি চাকরি পেয়ে যাবে, কিন্তু কনফার্মেশন হবে যখন আগে আইপিসি, সিআরপিসি ওইগুলোকে পাস করবে। আচ্ছা, ব্যাংকিং সিস্টেমকে কে করে, কে কন্ট্রোল করে? বর্তমান কন্ট্রোলার হিসেবে ম্যাম আরবিআই করে। আরবিআই যে কন্ট্রোল করে সেটা কোন অ্যাক্ট দিয়ে করে? ম্যাম আরবিআই অ্যাক্ট 1934 এবং ব্যাংকিং রেগুলেশনস 34 এন্ড ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949। 34 না 35 একটু দেখে নিও। আরবিআই অ্যাক্ট। আচ্ছা, এইবার তুমি একটা জিনিস বলো যে এই যে ক্রেডিট বলছো, এক্সপোর্ট আর ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাংকের কি ভূমিকা থাকে? ম্যাম এক্সপোর্ট আর ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাংক মূলত, যদি আমি এক্সপোর্টার হই তাহলে আমার এক্সপোর্টের জন্য তো বিদেশি মুদ্রার প্রয়োজন, এবং ইম্পোর্টের ক্ষেত্রেও আমি যদি ইম্পোর্ট করতে চাই তাহলে পেমেন্টটা তো আমাকে বিদেশি মুদ্রা করতে হবে। তো সেক্ষেত্রে ব্যাংক যে প্রথম সুবিধাটা দেয় সেটা হচ্ছে এক্সচেঞ্জ। তার পাশাপাশি ক্রেডিট লাইনের একটা সুবিধা দেয় এক্সপোর্টারদের ক্ষেত্রে, যে আমার কাছে যখন পেমেন্ট আসেনি এক্সপোর্টের এখনো, কিন্তু আমাকে তো উৎপাদন করে তাকে দিতে হবে, আমি যার কাছ থেকে অর্ডার নিয়েছি, তো সেক্ষেত্রে লোন প্রদান করে দেয়, যাতে সেই কাজটা আমি করতে পারি এবং তারপর প্রসেসটা খুব স্মুথলি হয়। ওকে, শ্রীমান বল। কি নাম? চন্দন না? আচ্ছা চন্দন, ক্রেডিট অফিসারের কাজ করছো তুমি ট্রেনিং হিসাবেই যদিও। হ্যাঁ, তুমি আমাকে বলো 4টে ইন্টারন্যাশনাল ক্রেডিট এজেন্সির নাম বলো যারা ক্রেডিট রেটিং দেয়। স্যার একটা ক্রিসিল দেয়, একটা আমাদের সি দিয়ে গেছে, আমার নামটা মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, আর একটা ভারতের যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, সিভিলের যে আরেকটা পার্ট রয়েছে মাদার বডি, তারাও একটা ক্রেডিট রেটিং দেয়, কিন্তু এই মুহূর্তে আমার নামটা মনে হচ্ছে না। মানে শুধু একটাই নাম মনে পড়ছে, সিসি। ক্রিসিল। ক্রিসিল। আর তোমার ইয়ে হচ্ছে বাংলায়, তাই তো? হ্যাঁ স্যার। ইয়েও বাংলা। ছোট গল্প তো তুমি বললে তোমার লেখাও ইয়ে পড়ো। হ্যাঁ স্যার। শাহজাহান ও তার নিজস্ব বাহিনী কার লেখা? পুঁই মাছা। পুঁই মাছা আমাদের বিভূতিভূষণ। তেলেনাপোটা আবিষ্কার রবীন্দ্রনাথ। পড়েছো? সিলেবাসেই ছিল আমাদের। তেলেনাপোটা আবিষ্কার ছিল ক্লাস 9-10 এর বইই ছিল। আচ্ছা, একটু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করি। রিসেন্টলি সুন্দরবনের এরিয়া হয়েছে, এরিয়াকে বাড়ানো হয়েছে, তা জানো এটা? না না, আমি এটা পড়িনি। আচ্ছা, সুন্দরবন কি জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ এরিয়ার জন্য বিখ্যাত। শুধু তাই? তার সাথে সাথে সুন্দরবনের যে নিজস্ব কালচার রয়েছে, মানে সাহিত্যের দিক থেকে আর কিছু তার একটা কালচার রয়েছে। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। হ্যাঁ, টাইগার রিজার্ভ। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা টাইগার রিজার্ভ আছে? ওয়েস্ট বেঙ্গলের টাইগার রিজার্ভ একটা, সুন্দরবন রয়েছে, একটা বক্সাদা টাইগার রিজার্ভ রয়েছে। আচ্ছা, সুন্দরবনের যে টাইগার রিজার্ভ তার এরিয়াটা এক্সপ্যান্ড করা হয়েছে। আমাদের বৃহত্তম এরিয়ার দিক থেকে বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটা? ম্যাম অন্ধ্রপ্রদেশের পান্না। না, ভুলছি, সরি, আমার জানা নেই। আচ্ছা, আর বাঘের সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি? ম্যাম বাঘের সংখ্যা মধ্যপ্রদেশে।
সম্ভবত। আর কোন টাইগার রিজার্ভে সবচেয়ে বেশি বাঘ আছে? সবচেয়ে বেশি বাঘ, আমি এটা গেস করতে পারি, অনেক আগে পড়েছিলাম জিম করবেট। ঠিকই বলেছো। আচ্ছা, টাইগার ডে কবে অবজার্ভ করা হয়? আচ্ছা, তুমি অপশন কি দিয়েছো সার্ভিসের? ম্যাম, এক্সিকিউটিভ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস রেভিনিউ সার্ভিস, থার্ড লেবার সার্ভিস, আর ফোর্থ ফুড অ্যান্ড সাপ্লাইজ। আচ্ছা, লেবার সার্ভিস। আচ্ছা, লেবার সার্ভিসে আমাদের লেবার ল আছে তো? লেবার লতে একটা প্রভিশন আছে ইএসআই, সেটা কি? আমাদের ইএসআই এর মধ্যে যে সমস্ত লেবার, মানে যারা আনঅর্গানাইজ সেক্টরে এরকম ভাবে কাজ করছেন, তাদের হেলথ ইন্স্যুরেন্স এবং তাদের স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। ইএসআই এর আন্ডারে অনেক হসপিটালও রয়েছে, যেখানে তারা যে কার্ডটা দেওয়া হয় তাদেরকে, তার ভিত্তিতে অনেক সুযোগ সুবিধা পান চিকিৎসা। আচ্ছা, এই লেবারদের নিয়ে একটি প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিছুদিন হলো, সেই প্রকল্পটার নাম কি? কর্মশ্রী বলে একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন, যেখানে 50 দিনের কাজের একটা গ্যারেন্টি দেওয়া হয়েছে। আর মাইগ্রেন্ট লেবারদের নিয়ে? মাইগ্রেন্ট লেবারদের নিয়েও তিনি একটা মাসিক ভাতার প্রকল্প লঞ্চ করেছেন। কি নাম? নামটা আপনার একদম মনে করছে না, পেটে আসছে মুখে আসছে না, এরকম একটা শ্রমশ্রী। শ্রমশ্রী। ওখানে কিন্তু পেটে আসছে মুখে আসছে না এই কথা বলো না, হ্যাঁ, খুব মানে চয়েস অফ ওয়ার্ডস গুলো খুব ইয়ে করতে হবে। আচ্ছা, এবার ধরো তুমি ভিডিও হিসেবে তোমাকে ব্লকে পোস্টিং দেওয়া হয়েছে, ঠিক আছে? সেইখানে এই যে মাইগ্রেন্ট লেবারের, এখন তো মাইগ্রেন্ট লেবারদের বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? হচ্ছে তো? যারা আসছেন উপর। হ্যাঁ, তাহলে এই যে তুমি ব্লকে পোস্টিং পেলে, সেখানে দেখা গেল মাইগ্রেন্ট লেবার হিসেবে কাজ করতে গিয়েছিল এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার ফ্যামিলি এখানে রয়ে গেছে এবং তাকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। তোমার কাছে সাহায্য চাইতে এসছে ফ্যামিলি, তোমার কি ভূমিকা হবে? ম্যাম, প্রথমে আমি দেখবো যে ফ্যামিলি যে ক্লেমটা করছে সেটা আদতে সত্যিই সত্যি না, সেটা খতিয়ে দেখা প্রথম কাজ। আমি যদি দেখি যে হ্যাঁ ক্লেমটা সত্যি এবং তার যে স্বামী তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারাও বাংলাদেশের নাগরিক, তাহলে প্রথম আমি পুলিশের সাথে যোগাযোগ করবো এবং পুলিশকে জানাবো যে এরকম বাংলাদেশি নাগরিকরা রয়েছেন এবং তাদের অন্তত একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, তাদের বাকি যারা রয়েছে, মানে স্ত্রী বা পুত্র কন্যা যাই থাকুক, তাদেরকেও যাতে সেখানে তারা যদি পাঠানোর না ব্যবস্থা। যেতে চায়? ম্যাম, এটা তো আইনের ব্যাপার, আমি পুলিশকে জানাবো এবং সেই অনুযায়ী পুলিশ যা ব্যবস্থা নেবে সেই অনুযায়ী কাজ হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে তোমার কি কাজ? আচ্ছা, এই যে মাইগ্রেন্ট লেবারাররা যারা ফিরে এলো, এবার তাদের সম্পর্কে তোমার ব্লকে তুমি কি কাজ করো, কি স্টেপ নেবে? ম্যাম, তারা তো 1 বছরের জন্য শ্রমশ্রীতে 1 বছরের জন্য পাবে, তা এবার তারা কি আবার 1 বছর পরে মাইগ্রেন্টই হয়ে যাবে? ম্যাম, যারা ফিরে এলো আমার এলাকায়, আমি সবার আগে তাদের মধ্যে দেখবো যে তাদের কি স্কিল রয়েছে, যার ভিত্তিতে আমি আমার এলাকায় তাদেরকে যে বিভিন্ন প্রকল্প রয়েছে তার আওতায় কোনো কাজের আওতাভুক্ত করতে পারি কি পারি না। এবং আমি যদি দেখি তাদের স্কিল এবং এলাকার প্রয়োজন ভিত্তিক যে কাজগুলো রয়েছে সেখানে তাদেরকে ম্যাচ করা যাচ্ছে, তাহলে আমি সবার আগে চেষ্টা করবো যাতে তারা সেই এলাকাতে সেই কাজের মধ্যেই সহাবস্থান করতে পারে। এবং এই প্রচেষ্টায় আশা করি আমি অনেকটাই ওয়ার্কফোর্স পাবো, যেখানে আমি তাদেরকে এখানে রিহ্যাবিলিটেট করতে আচ্ছা, পারবো। তুমি কর্মশ্রী প্রকল্পের কথা বললে, কর্মশ্রীতে কতদিনের কাজ দেয়া হয়? কর্মশ্রীতে ম্যাম এক্স্যাক্টলি আমার জানা নেই, আপনি যদি বলেন আমি একটু গেস করতে পারি। বলো। 100 দিনের কাজ দেওয়া। না, 50 দিনের কাজ দেয়া হচ্ছে। তাহলে 50 দিন পরে কি করবে ওরা? ম্যাম, 50 দিন যে কাজটা দেওয়া হচ্ছে সেটা একটা ইনিশিয়াল তাদেরকে সাপোর্ট, যে একটা 50 দিন বছরে তুমি কাজ পাচ্ছ এবং সেই কাজের ভিত্তিতে তারা নিজেদের 50 দিনের একটা জীবন ধারণের সুযোগ সুবিধা করতে পারছে এবং তারপর তারা আরো যা যা আনঅর্গানাইজড কাজ রয়েছে সেখানে যদি তার স্কিলকে কাজে লাগাতে পারেন তাহলে সেই কাজের মধ্যে দিয়ে তারা যেতে পারে। ভিডিও হিসেবে তুমি তাদের কিভাবে সাহায্য করবে? ম্যাম, প্রথমে আমি তাদেরকে গাইড করবো যে সরকারের যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট যেটা রয়েছে, তার আন্ডারে কিছু স্পেসিফিক স্কিল ডেভেলপ তার করার স্কিল আছে?
স্কিল যদি থাকে অলরেডি, তাহলে আমি তাদেরকে যে সেক্টরে স্কিল রয়েছে সেই সেক্টরের যারা যারা ওই ধরো এলাকায় যারা রয়েছে, জরির কাজ করতে অনেকে যায়, তারা জরির কাজ করতে কাজ খুব ভালো জানে। তাহলে ম্যাম আমি ওই এরিয়াতে দেখবো যে জরির কাজ মূলত কোথায় হচ্ছে প্রিডমিনেন্টলি, এবং সেই এলাকায় যে কাজগুলো হচ্ছে তার সাথে এরা জড়িত নন কেন। এবার সেখানে যে সমস্ত সমস্যা রয়েছে, হতে পারে অর্থনৈতিক সমস্যা রয়েছে, তাদের কাঁচামালের অভাব রয়েছে, বা তারা দাম পাচ্ছে না, এরকম অনেক রকমের সমস্যা হতে পারে। তাহলে সেই সমস্যাগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কিভাবে সলভ করা যায় তার চেষ্টা করবো, যাতে নতুন আরো বায়ার পাওয়া যায়, সেটাকে এক্সপোর্টের ব্যবস্থা যদি করা যায়, যদি তার মান সেরকম হয়, এবং সেই গুণমানের ভিত্তিতে যদি সেলফ হেল্প গ্রুপ গঠন করার মাধ্যমে তাদেরকে আরো এই তো এগিয়ে শুনতে করা যায়। চাইছিলাম, সেলফ হেল্প গ্রুপটা শুনতে চাইছিলাম। এবার সেলফ হেল্প গ্রুপ হলো, তারপরে তুমি তার জন্য কার সঙ্গে তোমাকে কমিউনিকেট করতে হবে? সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে গ্রাম ভিত্তিক ভাবে আমি প্রথমে গ্রাম পঞ্চায়েতের কাছে অ্যাপ্রোচ করব, এবং সেখান থেকে আমি চেষ্টা করব যে ওই গ্রামের মধ্যে যে সমস্ত গোষ্ঠী আগের থেকে রয়েছে তাদের সাথে যোগাযোগ করার, এবং যদি কোনো গোষ্ঠী একদমই না থাকে, মানে একদমই সেটা একেবারে মানে একবারে ইনফ্যান্ট জায়গা হয় যেখানে কিছু তৈরি হয়নি, তাহলে আমি চেষ্টা করবো যে সেখানকার যে প্রাথমিক বিদ্যালয় বা সেলফ অঙ্গনওয়াড়ি। হেল্প গ্রুপকে কিছু সাহায্য দেওয়া হয় হয়তো, তো সেইরকম প্রকল্পও আছে। সেটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে? সেলফ হেল্প গ্রুপের সাহায্য মানে এক্স্যাক্টলি জানা নেই, মানে আমার মনে হয় সেটা সম্ভবত নারী কল্যাণ দপ্তরের আন্ডারে। কেন, সেটা তো নারী, পুরুষরা কি করবে? সেলফ পুরুষরাও যাবে নারী করবে? হেল্প গ্রুপ মানে আমার এই ব্যাপারে এক্স্যাক্টলি জানা নেই। কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, আচ্ছা, শিল্প ভবনে এমএসএমইর একটা হেল্পলাইন আছে, তাদের কিছু প্রকল্প আছে, ঠিক আছে? আচ্ছা। ওকে শ্রীমান, তোমার কি কিছু আর জানার আছে? না ম্যাম, ঠিকই আছে, ভালো ক্যান্ডিডেট। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে এগুলো প্রকল্পগুলো একটু ভালো করে হুম। পড়ো। প্রকল্পগুলো একদম পড়া হয়নি। হ্যাঁ, তুমি ওভার কনফিডেন্ট, আবার একটু বেশি কনফিডেন্ট হয়ে পড়েছো, ঠিক আছে? সবসময় গেস করবে না, হ্যাঁ, সবসময় গেস নয়। হ্যাঁ, আমি জানি না, জেনে নেবো, এতে এই বলাতে কোনো লজ্জা নেই, ঠিক আছে? তোমার ড্রেস ঠিক আছে, তোমার পার্সোনালিটি ঠিক আছে, জামাটা একদম নতুন পড়বে কিন্তু, হ্যাঁ, এরকম মানে ইস্ত্রি করা পড়ে যাবে না, এগুলো কুঁকড়ে গেছে এরকম পরে, একদম পুরো ফ্রেশ নতুন জামা পরে, হ্যাঁ, ঠিক আছে স্যার। দাড়ি টাড়ি একদম পুরো ক্লিন শেভ করে একদম গেট আপ ঠিক রেখে যাবে, হ্যাঁ, আই কন্ট্যাক্ট রেখে কথা বলবে, হ্যাঁ, একদম যেরকম আছে এমনি কনফিডেন্স আচ্ছা, আমি লেভেল, যখন কামনেস সবই ঠিক আছে, হ্যাঁ। আমি যখন তোমাকে কোয়েশ্চেন করছি তখন তুমি শুধু আমার দিকে তাকিয়েই তো বলছো, খানিকটা কিন্তু অন্যদের দিকে তাকিয়েও বলবে, অ্যাজ ইফ তুমি সবাইকে অ্যাড্রেস করছো। হ্যাঁ, এই আই কন্ট্যাক্টটা একটু দেখার আছে। কবে তোমার ইন্টারভিউ? 31 তারিখ। তাতে চলেই এলো। তুমি কিন্তু এই কারেন্ট রাতেই নেমেছি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা আচ্ছা, এবার মানে তোমার পোস্টিং কোথায়? আমার স্যার ট্রেনিং হচ্ছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর। ও আচ্ছা, তাহলে এইবারে ইয়ে করো, তুমি একটা কাজ করো, কারেন্ট অ্যাফেয়ার্স আর রোজ খবরের কাগজটা পড়বে, ঠিক আছে? আর হচ্ছে পশ্চিমবঙ্গের এই বুকলেটটা, পশ্চিমবঙ্গ সংক্রান্ত পুরোটা পড়ে যাও, ভালো করে বাজেটটা পড়বে, ঠিক আছে? ক্রেডিট তো, তাহলে এখানে কিন্তু তোমার বাজেট থেকে অনেক কোশ্চেন পড়বে, বাজেট থেকে আর ব্যাংকিং সিস্টেমটা একটু জেনে যাও, পুরো ব্যাংকিং সিস্টেমটা ভালো করে, ঠিক আছে? ওকে, ভালো হবে, বেস্ট অফ লাক। তুমি এ বি দুটোতেই কল পেয়েছো না শুধু এতে পেয়েছো? না স্যার, এতে পেয়েছি। আমার আইডিয়া ছিল 1040 মতো আসছিল আমার ক্যালকুলেশনে, হয়তো আমি কম্পালসারিতে একটু কম পেয়েছি, কারণ যে ইংলিশ রাইটিংটা ছিল পরবর্তীকালে আমার মনে হলো আমি একটু বড় লিখে ফেলেছিলাম, মনে হয় ওখানে একটু নাম্বার কম। ঠিক আছে, দেখো, ভালো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। Okay. থ্যাংক ইউ। ওকে।